হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো 5th সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এবং পাশাপাশি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সে 3rd ইয়ারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস। এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলন বা জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান বা বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি ছিল, বা জার্মানি কি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই, এবং জার্মানির ঐক্য আন্দোলন। এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও ক্লাসটা তোমরা যদি দেখো, তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে। আলোচনার শেষে এর উত্তর পত্রটিও তোমাদের সামনে তুলে ধরবো। এটি 10 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। দেখে নিই আগে বোর্ডে কি লেখা রয়েছে। দেখো, বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল 5th সেমিস্টার, অনার্সের ক্ষেত্রে সিসি 11, নেতাজি ওপেনের ক্ষেত্রেও সিসি 11, এবং ডিএসসি A2 পাশের বা জেনারেলদের জন্য। প্রশ্ন হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলন। তো জার্মানি একটা দেশ, কিন্তু আগে কিন্তু জার্মানি কোনো দেশ ছিল না। ইতালি যেমন কোনো দেশ ছিল না, ইতালি বিভিন্ন অংশে ভাগ ছিল, একটা ভৌগোলিক সংজ্ঞা ছিল ইতালি, ঠিক সেই রকম জার্মানিও কিন্তু একটা ভৌগোলিক সংজ্ঞাতে পরিণত হয়েছিল। এবং এই জার্মানির পার্শ্ববর্তী যে অস্ট্রিয়া রয়েছে, সেই অস্ট্রিয়ার হ্যাপসবার্গ বংশের রাজারা এই জার্মানির বেশিরভাগ রাজ্যগুলিতে তারা রাজত্ব করতেন। এছাড়া জার্মানিতে ফ্রান্স বা উত্তর দিকে ডেনমার্কের রাজারাও কিন্তু দখল করে রেখেছিল জার্মানির বিভিন্ন অঞ্চল। জার্মানি এই সময় প্রায় 300টি ছোট বড় 300টি রাজ্যে বিভক্ত ছিল। ফলে জার্মানি বলে কোনো দেশ ছিল না, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি রাজ্যে বিভক্ত ছিল। এই জার্মানির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয়, তবে তার দুটি অংশ রয়েছে, একটা প্রথম পর্ব, একটি তার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে এই ময়দানে এসে হাজির হন অটো ভান বিসমার্ক, কিন্তু তার আগে প্রথম একটি পর্ব রয়েছে, যে পর্বের ভিতর দিয়ে জার্মানি ঐক্য আন্দোলনটা শুরু হয়, সর্ব জার্মানবাদ বা প্যান জার্মানিজম, সেই অংশে আলোচনায় আসবো। তার আগে আমরা একবার একটু জার্মানির ম্যাপটা দেখে নিই। দেখো, এটা হচ্ছে জার্মানির ম্যাপ, পুরো এই অংশটা জার্মানির ম্যাপ। জার্মানির নিচে রয়েছে অস্ট্রিয়া, আর এক দিকে রয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে ফ্রান্স, এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে অস্ট্রিয়া, এবং উত্তর দিকে রয়েছে ডেনমার্ক। ডেনমার্কের রাজা নবম খ্রিস্টিয়ান, তিনি জার্মানির দুটি প্রদেশ, এই দুটি প্রদেশ, একটার নাম হলস্টাইন আর একটার নাম স্লেজউইক, এই প্রদেশ দুটি দখল করে নেন। অস্ট্রিয়ার হ্যাপসবার্গ বংশের রাজারা জার্মানির অনেকগুলি অংশ, বিশেষ করে এই অংশটি তারা দখল করে রাখেন। ফ্রান্সের যে রাজা ছিলেন তৃতীয় নেপোলিয়ান, সেই তৃতীয় নেপোলিয়ান জার্মানির আলসাস, লোরেন, ক্যাসাল এরকম বিভিন্ন অংশ দখল করে রাখেন। ফলে জার্মানি বলে কোনো কিন্তু দেশ ছিল না। তা পরবর্তীকালে যখন বিসমার্ক জার্মানির ঐক্য আন্দোলন শুরু করেন, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, তখন তিনি লক্ষ্য করেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে অস্ট্রিয়া, ফ্রান্স এবং ডেনমার্ক, এই তিনটি দেশের সাথে যুদ্ধ করতে হবে, এবং এই যুদ্ধগুলো করতে হবে আলাদা আলাদা ভাবে। তাই তিনি 3টি যুদ্ধ করেন। একটা প্রথমে করেন ডেনমার্কের সাথে যুদ্ধ 1864 সালে, তারপরে করেন অস্ট্রিয়ার সাথে যুদ্ধ 1866 সালে, শ্যাডোয়ার যুদ্ধ নামে পরিচিত যে যুদ্ধ। তারপরে তিনি 1870 সালে ফ্রান্সের সাথে যুদ্ধ করেন, 1870 সালে সেডানের যুদ্ধ, এবং 3টি যুদ্ধেই তিনি জয়লাভ করেন। এবং এই 3টি দেশের কাছে যেসব জায়গা, জার্মানির যেসব রাজ্যগুলো এইসব দেশের অধিকারে ছিল, তাদের কাছ থেকে সেগুলো তিনি ছিনিয়ে নেন এবং জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। পুরো জার্মানি তখন একটা ঐক্যবদ্ধ দেশে পরিণত হয়। এখন এর পিছনে অনেকটা ইতিহাস রয়েছে, এটা একদিনের ঘটনা না, দীর্ঘ দিনের ভিতর দিয়ে জার্মানি ঐক্যবদ্ধ হয়। অ্যাকচুয়ালি জার্মানি প্রথমে ছিল 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত। এখানে কোনো ঐক্য ছিল না, একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের মধ্যে কোনো ঐক্য ছিল না, কারণ প্রত্যেকটা রাজ্য স্বাধীনভাবে রাজত্ব করতেন। ঠিক এই সময়ে ফরাসি বিপ্লব দেখা দেয় ফ্রান্সে। সেই ফরাসি বিপ্লবের ভাবধারা জার্মানিতে আসে, এবং যারা জার্মান জাতিতে, যারা জার্মান, তাদের মধ্যেও কিন্তু জাতীয়তাবাদের জাগরণ ঘটে। তারাও জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য চিন্তা ভাবনা শুরু করে দেয়। ঠিক এই সময় নেপোলিয়ান ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় ফ্রান্সে, এবং তিনি জার্মানি দখল করে নেন। পুরো সমগ্র জার্মানিকে দখল করে নিয়ে তিনি 300টি রাজ্যের পরিবর্তে 39টি ছোট বড় রাজ্যে
জার্মানিকে ভাগ করেন। একে বলা হয় কনফেডারেশন অফ দ্য রাইন। এই কনফেডারেশন অফ দ্য রাইন তৈরি করেন, অর্থাৎ নেপোলিয়ান অনেকগুলি রাজ্যের পরিবর্তে প্রায় 39টি রাজ্য তৈরি করেন। এর ফলে অনেক ছোট ছোট রাজ্য জুড়ে জুড়ে একটা বড় রাজ্য তৈরি করা হয়। এইভাবে জার্মানিদের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ তিনি প্রথম তৈরি করে দেন। তাই এখানে লিপসন একটা কথা বলেছেন, ঐতিহাসিক লিপসন, যে নেপোলিয়ানই জার্মানির ঐক্যের যে ভিত, সেই ভিত্তিটা কিন্তু তিনি রচনা করে দিয়েছিলেন। এছাড়া কোড নেপোলিয়ান চালু করেছিলেন, আমরা জানি কোড নেপোলিয়ান বা আইনের সংহিতা। এই কোড নেপোলিয়ান জার্মানিতেও তিনি চালু করেন। ফলে এই একই রকম আইনের অধীনে চলে আসে সমগ্র জার্মানি, এবং একই আইনের অধীনে আসার ফলে তাদের মধ্যেও জাতীয়তাবাদের জাগরণ ঘটে, তারাও ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রেরণা লাভ করে। তাই ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ানের কোড নেপোলিয়ান বা আইনের সংহিতা, এগুলি জার্মানির ঐক্য আন্দোলনের একেবারে প্রথম পর্যায়ের ভিতটা কিন্তু তৈরি করে দিয়েছিল। ঠিক এই সময় জার্মানিতে দেখা দেয় অখণ্ড জার্মান জাতীয়তাবাদ, যাকে ইংরেজিতে বলে প্যান জার্মানিজম। অর্থাৎ এই সময় জার্মানির বিভিন্ন কবি, সাহিত্যিক, দার্শনিক, ঔপন্যাসিক, ঐতিহাসিকরা তারা তাদের লেখনির ভিতর দিয়ে ঐক্যবদ্ধ জার্মানির যে তত্ত্ব, সেই তত্ত্ব প্রচার করতে থাকেন। যেমন ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের একটা অবদান রয়েছে, তেমনি জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন দার্শনিক, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, ঐতিহাসিকদের অবদান আছে। এক্ষেত্রে অনেক দার্শনিকের অবদান আছে। কয়েকজন দার্শনিকের নাম তোমাদের বলছি, দেখো। ফিকটে, কান্ট, হেগেল, স্টাইন, বোহেমার, হাইনে, সাইবেল, হ্যাসার, উইলম্যান, ড্রাইসেন এবং অর্থনীতিবিদ লিস্ট। এনারা তাদের লেখনির ভিতর দিয়ে জার্মানিতে একটা ঐক্যবদ্ধ জার্মানির তত্ত্ব জনগণের সামনে তুলে ধরেন। এই তত্ত্বকে বলা হচ্ছে অখণ্ড জার্মান জাতীয়তাবাদী তত্ত্ব, ইংরেজিতে প্যান জার্মানিজম। ঠিক এই সময় জার্মানির যে জেনা বিশ্ববিদ্যালয় রয়েছে, জেনা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদের জাগরণ প্রথম দেখা দেয়। তাই মেটারনিক কিন্তু এখানে কার্লসবার্গ ডিগ্রি জারি করে এই জেনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করেন, এদের উপরে গোয়েন্দা নিয়োগ করেছিলেন। তাই এই জেনা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য বিখ্যাত অধ্যাপক লডেন, এই লডেনের সহযোগিতা এবং তৎপরতায় জেনা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা মিলে তৈরি করে এক ছাত্র সংগঠন বুরশেনসাফটেন। এই বুরশেনসাফটেন এর প্রধান উদ্দেশ্য ছিল জার্মান জাতীয়তাবাদ প্রচার করা এবং ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করা, জনগণকে ঐক্যবদ্ধ করা। ঠিক এই সময় প্রাশিয়ার নেতৃত্বে, প্রাশিয়াটা কি? জার্মানির যে 39টি রাজ্য ছিল তার একটি রাজ্যের নাম প্রাশিয়া। যদিও পরবর্তীকালে, আধুনিককালে, এখন বর্তমানে প্রাশিয়া একটা আলাদা দেশে পরিণত হয়েছে, কিন্তু সেই সময়ে প্রাশিয়া ছিল জার্মানির একটি প্রদেশ। এই প্রাশিয়ার এক অর্থনীতিবিদ মাজেন, এই মাজেনের উদ্যোগে প্রাশিয়ার নেতৃত্বে তৈরি হয় জোলভেরাইনের বাংলা অর্থ হচ্ছে শুল্ক সংঘ। আগে জার্মানির 39টি রাজ্যের মধ্যে আলাদা আলাদা শুল্ক ব্যবস্থা ছিল, ফলে জিনিসপত্র, মালপত্র আমদানি প্রদানের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা রকম অসুবিধা দেখা দিয়েছিল, কারণ প্রতিটা রাজ্যের আলাদা আলাদা শুল্ক দিতে হতো। কিন্তু এই মাজেন একটা অখণ্ড শুল্ক ব্যবস্থা চালু করেন বা একটা শুল্ক সংঘ তৈরি করেন, যেখানে একটাই কেন্দ্রীয় শুল্ক ব্যবস্থা তৈরি করে তার অধীনে সমস্ত রাজ্যগুলিকে নিয়ে আসা হয়। এই ব্যবস্থা জার্মানিদেরকে উদ্বুদ্ধ করেছিল, জার্মানিরা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রেরণা পেয়েছিল এই শুল্ক সংঘের ভিতর দিয়ে। তাই জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এই জোলভরাইন বা শুল্ক সংঘ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এটা অনেক সময় টিকাতেও আসে। তা এই যে অংশটা আমি আলোচনা করলাম, যে জার্মানির ঐক্য আন্দোলনের যে নেপোলিয়ান, ফরাসি বিপ্লব, কোড নেপোলিয়ান, কনফেডারেশন অফ দ্য রাইন, জোলভেরাইন, জেনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এবং ছাত্রদের বুরশেনসাফটেন, বা বিভিন্ন যে ঐতিহাসিক কবিদের যে লেখনী, যেটাকে আমরা বলছি সর্ব জার্মান জাতীয়তাবাদ, অখণ্ড জার্মান জাতীয়তাবাদ, প্যান জার্মানিজম, এসব কিছু নিয়েই কিন্তু জার্মানির ঐক্য আন্দোলনের প্রথম পর্যায়। এই পর্যায়ে একটা পটভূমি তৈরি হয়েছিল জার্মানির ঐক্য আন্দোলনের জন্য।
ঠিক এই সময়ে 1861 সালে এখানে আবির্ভূত হন অটো ফন বিসমার্ক, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সূচনা হচ্ছে বিসমার্কের হাত ধরে। বিসমার্ক ছিলেন, এই যে প্রাশিয়ার কথা বললাম, জার্মানির একটি রাজ্যের নাম প্রাশিয়া, সেই রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন অটো ফন বিসমার্ক। 1862 সালে তিনি প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন এবং তার প্রভু অর্থাৎ প্রাশিয়ার রাজা ছিলেন প্রথম উইলিয়াম। অবশ্য প্রথম উইলিয়ামের আগে 1861 সালে প্রাশিয়ার যিনি রাজা বা সম্রাট ছিলেন তার নাম ছিল চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম। চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম মারা যান 1861 সালে এবং তার ভাই প্রথম উইলিয়াম সম্রাট হন। এবং এই প্রথম উইলিয়াম মনে প্রাণে জার্মানিকে ঐক্যবদ্ধ করার মনের বাসনা পোষণ করতেন এবং তিনি এটাও বুঝেছিলেন যে একমাত্র জার্মানি ঐক্যবদ্ধ হবে প্রাশিয়ার নেতৃত্বে, প্রাশিয়াই পারবে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে। তাই এই বাসনা তার মনের ভিতরে ছিল। ঠিক এই সময়ে তার প্রধানমন্ত্রী হিসেবে 1862 সালে ক্ষমতায় প্রতিষ্ঠিত হন অটো ফন বিসমার্ক। বিসমার্ক ক্ষমতায় এসে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, কারণ তার সম্রাট বা তার প্রভু প্রথম উইলিয়াম তিনিও একই চিন্তা ভাবনা পোষণ করতেন, জার্মানিকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় এবং এটা হবে একমাত্র প্রাশিয়ার নেতৃত্বে। বিসমার্ক ছিলেন একজন গোঁড়া রক্ষণশীল ব্যক্তি। এই গণতন্ত্র, উদারতন্ত্র, বিপ্লব এগুলো তিনি ঘোর বিরোধী ছিলেন। তার নীতিতে নৈতিকতার কোনো স্থান নেই। তিনি বাস্তববাদী রাজনীতি ছিলেন, যাকে বলা হয় রিয়েল পলিটিক্স। তিনি বুঝতে পেরেছিলেন যে এইসব গণতন্ত্র, উদারতন্ত্র এগুলোর ভিতর দিয়ে বা ভোটাভুটি আলোচনা এগুলির ভিতর দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়। জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে ব্লাড অ্যান্ড আয়রন পলিসির মাধ্যমে, অর্থাৎ রক্ত লৌহ নীতির মাধ্যমে। তিনি খুব মনে প্রাণে বিশ্বাস করতেন যে একমাত্র তরবারির সাহায্যেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। তাই তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য এই তরবারির নীতি অর্থাৎ বল প্রয়োগের নীতি অর্থাৎ সামরিক শক্তির নীতি নেন এবং এই জন্য তিনি প্রাশিয়ার পার্লামেন্টকে উপেক্ষা করে নানা ধরনের কর আরোপ করে জনগণের কাছ থেকে অর্থ তুলে সেই অর্থ দিয়ে সামরিক বাহিনীকে শক্তিশালী করেন। তিনি একটা সুদক্ষ সেনাবাহিনী তৈরি করেন, কারণ তিনি জানেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে অস্ট্রিয়া, ফ্রান্স এবং ডেনমার্কের সাথে যুদ্ধ করতে হবে প্রাশিয়াকে। তাই প্রাশিয়াকে তিনি শক্তিশালী করে গড়ে তুলেছিলেন এবং 1864 থেকে 70 মাত্র এই 6 বছর, এই 6 বছরে তিনি 3টি যুদ্ধ করেছিলেন। ডেনমার্কের সাথে যুদ্ধ, অস্ট্রিয়ার সাথে প্রাশিয়ার যুদ্ধ এবং ফ্রাঙ্কো প্রাশিয়া অর্থাৎ ফ্রান্সের সাথে প্রাশিয়ার যুদ্ধ। এবং এই 3টি যুদ্ধের ভিতর দিয়ে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং এই ঐক্যবদ্ধ করার পিছনে তার 3টি প্রধান নীতি ছিল। তিনি ছিলেন রাজতন্ত্রে বিশ্বাসী, কারণ তিনি জানতেন একমাত্র রাজতন্ত্রের মধ্য দিয়েই জার্মানিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। আর 2, গণতন্ত্র, যত ধরনের গণতান্ত্রিক ধ্যান ধারণা আছে তিনি তার কট্টর বিরোধী ছিলেন। তিনি জানতেন যে এগুলির ভিতর দিয়ে কখনো বড় কিছু আদায় করা সম্ভব নয়, আলাপ আলোচনার ভিতর দিয়ে মহৎ কিছু উদ্দেশ্য সাধন করা সম্ভব নয়। বল প্রয়োগের ভিতর দিয়ে, রক্ত লৌহ নীতির ভিতর দিয়ে, তরবারির সাহায্যেই একমাত্র দেশকে ঐক্যবদ্ধ করা সম্ভব। এবং তৃতীয় যে তিনি নীতি বা উদ্দেশ্য তার ছিল সেটি হচ্ছে সামরিক শক্তি। তিনি সামরিক শক্তিতে বিশ্বাসী ছিলেন। তা যাই হোক, তিনি শেষ পর্যন্ত 3টি যুদ্ধের ভিতর দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। সেই 3টি যুদ্ধ কি? প্রথম যুদ্ধ ডেনমার্কের সাথে যুদ্ধ। ডেনমার্কের রাজা নবম খ্রিস্টিয়ান তিনি লন্ডন প্রোটোকল বলে একটা সন্ধির মধ্য দিয়ে জার্মানির 2টি প্রদেশ, উত্তর দিকে 2টি প্রদেশ হলস্টাইন এবং স্লেজউইগ, এই 2টি জায়গা দখল করে রেখেছিলেন। তা জার্মানির ঐক্য আন্দোলন সম্পন্ন করার ক্ষেত্রে বিসমার্ক প্রথমেই ডেনমার্কের রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং এই যুদ্ধে যাতে তিনি জয়লাভ করেন তার জন্য বিসমার্ক চালাকি করে অস্ট্রিয়াকে সাথে নেন এবং অস্ট্রিয়াকে বলা হয় যে এই 2টি জায়গা যদি দখল করতে পারি তাহলে এর একটি প্রদেশ অস্ট্রিয়াকে দেওয়া হবে, আরেকটি প্রদেশ জার্মানির অধিকারে আসবে বা প্রাশিয়ার অধিকারে আসবে। ফলে অস্ট্রিয়া এবং
প্রাশিয়া একত্রিত হয়ে ডেনমার্কের রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1864 সালে, এবং এই যুদ্ধে ডেনমার্কের রাজা পরাজিত হন এবং স্লেজুইক ও হলস্টাইন এই দুটি প্রদেশ বিসমার্কের অধিকারে আসে এবং এখানে গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরিত হয়। কারণ এই দুটি জায়গার অধিকারকে কেন্দ্র করে অস্ট্রিয়ার সাথে বিসমার্ক বা প্রাশিয়ার বিরোধ বাধে যে কোন অঞ্চল কার অধিকারে থাকবে। তো শেষ পর্যন্ত গ্যাস্টিনের সন্ধি হয় 1865 সালে এবং এই গ্যাস্টিনের সন্ধির ভিতর দিয়ে স্লেজউইক প্রাশিয়ার অধিকারে আসে এবং হলস্টাইন চলে যায় অস্ট্রিয়ার অধিকারে। কিন্তু এই গ্যাস্টিনের চুক্তিটি তিনি এমন সুচতুরভাবে বিসমার্ক তৈরি করেছিলেন যাতে এর ভিতর দিয়ে আবার পরবর্তীকালে তিনি অস্ট্রিয়ার সাথেও যুদ্ধ করতে পারেন। কারণ বিসমার্ক জানতেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে এর পরবর্তী টার্গেট তার কিন্তু অস্ট্রিয়া, তাই অস্ট্রিয়ার সাথে যুদ্ধ অনিবার্য ছিল। তাই গ্যাস্টিনের চুক্তিটি তিনি খুব সুচতুরভাবে তিনি তৈরি করেছিলেন। তাই ঐতিহাসিক টেলর এস.জে.পি. টেলর বলেছেন যে এই গ্যাস্টিনের চুক্তির মধ্যে সীমাহীন বিবাদের বীজ লুকিয়েছিল। তা এই পর্যন্ত একটা গেল, মানে প্রথম যুদ্ধ কমপ্লিট হয়ে গেল। এরপর বিসমার্ক নজর দেন অস্ট্রিয়ার দিকে, কারণ অস্ট্রিয়ার অধিকারে জার্মানির বেশিরভাগ অঞ্চলগুলি তার অধিকারে ছিল। তাই তিনি সুযোগ খুঁজতে থাকেন এবং শেষ পর্যন্ত গ্যাস্টিনের চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তবে তার আগে অস্ট্রিয়াকে তিনি নির্বান্ধব করে দেন, মানে অস্ট্রিয়া যাতে কোনো দেশের সাথে চুক্তিবদ্ধ করে জোটবদ্ধ হতে না পারে তার জন্য অস্ট্রিয়াকে মিত্রহীন করে রাখেন। এবং এখানে বিসমার্ক আরেকটা কাজ করেন যে তিনি বুঝতে পারেন অস্ট্রিয়া একটা বড় শক্তি, তো এই শক্তিকে হারাতে গেলে তার একার পক্ষে হয়তো সম্ভব নয়। তাই তিনি ফ্রান্সের রাজা ছিলেন সেই সময় তৃতীয় নেপোলিয়নের সাথে একটা গোপন চুক্তি করেন যার নাম বিয়ারিৎসের চুক্তি। এই বিয়ারিৎসের গোপন চুক্তির মধ্য দিয়ে স্থির হয় যে এই যে যুদ্ধ সামনে আসছে অস্ট্রিয়ার সাথে প্রাশিয়ার, এই যুদ্ধে তৃতীয় নেপোলিয়ন নিরপেক্ষ থাকবেন এবং এর বিনিময়ে তৃতীয় নেপোলিয়ন জার্মানির কিছু অঞ্চল লাভ করবেন। ফলে তৃতীয় নেপোলিয়নকে নিরপেক্ষ রাখা হয় এবং বিসমার্ক অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করেন এবং এই যুদ্ধকে বলা হয় শ্যাডো আর যুদ্ধ। 1866 সালে এই যুদ্ধ সংগঠিত হয়, শ্যাডো আর যুদ্ধ। 14 জুন 1866 14 জুন এই যুদ্ধ সংগঠিত হয় এবং মাত্র 7 সপ্তাহ এই যুদ্ধ চলেছিল। তাই 7 উইক ওয়ার বলা হয় বা 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়। এবং এই যুদ্ধের আরেকটি নাম আছে কনিগ্রাৎসের যুদ্ধ। এবং এই যুদ্ধে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হয় এবং পরাজিত শুধু হয় না, এখানে প্রাশিয়ার যারা সেনাপতিরা ছিলেন তারা অস্ট্রিয়ার ভিতরে ঢুকে অস্ট্রিয়ার যে রাজধানী ছিল ভিয়েনা, সে ভিয়েনাও পর্যন্ত দখল করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। কিন্তু এক্ষেত্রে বিসমার্ক তাদের নিরস্ত্র করেন, কারণ তিনি বুঝতে পারেন যে এরপরে ফ্রান্সের সাথে যুদ্ধ করতে হবে তাকে। তো অস্ট্রিয়াকে যদি একেবারে চটিয়ে দেওয়া হয় তখন অস্ট্রিয়া যদি ফ্রান্সের সাথে জোট বাঁধে তখন সেক্ষেত্রে তার বিপদ হওয়ার সম্ভাবনা। তাই তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা আর দখল করেননি এবং এখানে তিনি অস্ট্রিয়ার সাথে একটা চুক্তি করেন প্রাগের সন্ধি। এই প্রাগের সন্ধির ভিতর দিয়ে যে কনফেডারেশন অফ দ্য রাইন অর্থাৎ জার্মান রাষ্ট্র সংঘ বলে যে ইউনিটটা তৈরি হয়েছিল 39টি রাজ্যের, সেই জার্মান রাষ্ট্র সংঘের বিলুপ্তি ঘটানো হয় এবং অস্ট্রিয়ার অধিকারে যে জায়গাগুলো ছিল, দেখো হ্যানোভার, হেসি, হলস্টাইন, ক্যাসেল, হ্যানোভার, হেসেল, হলস্টাইন এবং ক্যাসেল, এই 4টি রাজ্য অস্ট্রিয়ার অধিকারে ছিল। এই জায়গাগুলি প্রাশিয়ার অধিকারে চলে আসে এবং এই অঞ্চল থেকে অস্ট্রিয়া হটে যায়। শুধু তাই নয়, এই যুদ্ধে মানে অস্ট্রিয়া এবং প্রাশিয়ার এই যুদ্ধে ইতালির ক্যাভুর সাহায্য করেছিলেন বিসমার্ককে। ফলে এই যুদ্ধের শেষে অস্ট্রিয়া ইতালির যে ভেনেশিয়া দখল করে রেখেছিল সেই ভেনেশিয়া অস্ট্রিয়াকে ছেড়ে দিতে হয়। ফলে অন্যদিকে ইতালিও তার ভেনেশিয়াটাও লাভ করে এবং ইতালির ঐক্য আন্দোলন এক ধাপ এগিয়ে যায়। তাহলে একদিকে ইতালির ঐক্য আন্দোলন সম্পন্ন হচ্ছে বা অস্ট্রিয়ার অধিকারে থাকা ভেনেশিয়া লাভ করছে, আবার এদিকে প্রাশিয়া বা জার্মানি
অস্ট্রিয়ার অধিকারে থাকা হ্যাসেল, হ্যানোভার, হলস্টাইন এবং ক্যাসেল এই জায়গাগুলো কিন্তু লাভ করছেন। তো এইভাবে এই অস্ট্রো প্রাশিয়ার যুদ্ধে অবসান হচ্ছে। এরপর আসছে ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ, 1870 সালে ফ্রান্সের সাথে যুদ্ধ। কারণ বিসমার্ক বুঝতে পেরেছিলেন যে জার্মানির উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে, উত্তর পূর্ব জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু দক্ষিণ জার্মানি তখনও পর্যন্ত ফ্রান্সের অধিকারে ছিল। কোন জায়গাগুলো ছিল? জার্মানির দক্ষিণ জার্মানির বাডেন বলে যে জায়গাটা, উইটেনবার্গ বলে যে জায়গাটা, ডার্মস্টাট বলে যে রাজ্যটি, এই জায়গাগুলো এবং আলসাস ও লোরেন এই জায়গাগুলো ছিল ফ্রান্সের অধিকারে। অনেকগুলো জায়গা, যেমন বাডেন, উইটেনবার্গ, ডার্মস্টাট এবং হলস্টাইন আর এবং আলসাস ও লোরেন এই জায়গাগুলো ছিল ফ্রান্সের অধিকারে। এবং এই রাজ্যগুলো তারা ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নকে তারা তাদের প্রভু ভাবতেন, তাদের রক্ষাকর্তা ভাবতেন। তাই বিসমার্ক বুঝতে পারেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে ফ্রান্সের সাথে যুদ্ধ অনিবার্য, এবং এই জন্য তিনি যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। ফ্রান্সকে নির্বান্ধব করে রাখেন, মানে ফ্রান্স তো কোনো রাজ্যের সাথে মিত্রতাবদ্ধ না হতে পারে, সেটা দিকে তিনি লক্ষ্য রাখেন। এদিকে ফরাসি সম্রাটের সাথে যে চুক্তি তিনি করেছিলেন বিসমার্ক, সেই বিয়ারিৎসের গোপন চুক্তি, যে চুক্তির মধ্য দিয়ে অস্ট্রিয়ার সাথে যুদ্ধের সময় ফ্রান্সকে নিরপেক্ষ করে রাখা হয়েছিল, কিছুদিন পর তৃতীয় নেপোলিয়ন মানে ফরাসি সম্রাট তিনি তার ভুল বুঝতে পারেন এবং এই অস্ট্রো প্রাশিয়া যুদ্ধে যে অস্ট্রিয়া পরাজিত হয়েছিল, এই পরাজয়কে তিনি নিজের পরাজয় ভেবেছিলেন। কারণ তিনি পরে বুঝতে পারেন যে এই বিসমার্ক এক সময় তার বিরুদ্ধে যুদ্ধ করবে, কারণ তার অধিকারে রয়েছে প্রাশিয়ার বা জার্মানির অনেকগুলো জায়গা। তাই জার্মানির ঐক্য সম্পন্ন করতে গেলে তার বিরুদ্ধে যুদ্ধ হবে। তাই এখানে তিনি নিরপেক্ষ থেকে ভুল করেছিলেন। তাই অস্ট্রিয়ার পরাজয় এক্ষেত্রে তারই পরাজয়। তাই তিনি সেই চুক্তি থেকে পরবর্তীকালে বেরিয়ে আসেন, কিন্তু বেরিয়ে এসেও তার আর কোনো লাভ হয়নি, কারণ ততদিনে বিসমার্কের যা করার সেই তার উদ্দেশ্য তিনি সফল করে নিয়েছিলেন। অস্ট্রিয়াকে পরাজিত করে তার অধিকারে থাকা সমস্ত জায়গা জার্মানির অধিকারে অটোমেটিক্যালি চলে এসেছিল। এখন বিসমার্ক ফ্রান্সের রাজা বা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজের সামরিক শক্তিকে বাড়ানোর চেষ্টা করেন এবং ফ্রান্সকে নির্বান্ধব করে রাখেন। ঠিক এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। স্পেনের সিংহাসনে উত্তরাধিকারের প্রশ্নে একটা গোলযোগ তৈরি হয়। স্পেন কোথায় ছিল? ফ্রান্সের ঠিক নিচে ছিল স্পেন। স্পেনের রানী ইসাবেলার বিরুদ্ধে সেই দেশের পার্লামেন্টের সদস্যরা বিরোধিতা করে। অবশ্যই এখানে বিসমার্ক কলকাঠি নেড়েছিলেন। বিসমার্ক প্রচুর পরিমাণে টাকা ঘুষ দিয়ে এই পার্লামেন্টের সদস্যদেরকে বিদ্রোহী হতে বলেছিলেন রানী ইসাবেলার বিরুদ্ধে। ফলে ইসাবেলার সিংহাসনচ্যুত হয় এবং স্পেনের সিংহাসনে কে বসবে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। এবং স্পেনের সিংহাসনের উপরে দাবি ছিল প্রাশিয়ার হোয়েনজোলান বংশে। এই প্রাশিয়ার হোয়েনজোলান বংশের রাজারা যাতে স্পেনের সিংহাসনে না বসতে পারে তার জন্য তৃতীয় নেপোলিয়ন, ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন কাউন্ট বেনেদিতিকে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের কাছে দূত হিসাবে পাঠান। প্রথম উইলিয়াম এই সময় এমস নামক একটি স্বাস্থ্য নিবাসে অবস্থান করছিলেন এবং সেখানে এসে ফরাসি রাজার দূত কাউন্ট বেনেদিতি সাক্ষাৎ করেন এবং তার কাছে এই দাবি প্রার্থনা করেন যে স্পেনের সিংহাসনে যেন প্রাশিয়ার হোয়েনজোলান বংশের কেউ দাবি না করে। কিন্তু প্রাশিয়ার সম্রাট কোন রকম দাবি বা কোন রকম প্রত্যাশা বা কোন রকম প্রতিশ্রুতি তিনি দেননি কাউন্ট বেনেদিতিকে, এবং তিনি এই ঘটনাটিকে সমগ্র ঘটনাটি 1870 সালের 13 জুলাই তার প্রধানমন্ত্রী বিসমার্ককে একটা টেলিগ্রাম করে জানান। বিসমার্ক এই টেলিগ্রামের কিছু কিছু শব্দ বাদ দিয়ে এমন ভাবে সাজিয়ে পরের দিন সংবাদপত্রে প্রকাশ করেন যা পড়লে মনে হয় যে প্রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়াম ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিতিকে চূড়ান্তভাবে অপমান করেছেন। ফলে এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন ফ্রান্স ক্ষিপ্ত হয়ে পড়ে। ফ্রান্স একটা গৌরবের জাতি, এটাকে তারা জাতীয় অপমান বলে মনে করে এবং তারা প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য দাবি তোলে জনগণ। এই ঘটনা মানে এই যে টেলিগ্রামের এই ঘটনাকে বলা হয় এমস টেলিগ্রাম। এটা একটা ইম্পর্টেন্ট টিকা। আমি এর আগের একটি ভিডিওতে এমস টেলিগ্রাম সম্পর্কে আলোচনা করেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ভিডিওটা দেখে নিও। এখন এমস টেলিগ্রামের সূত্র ধরে
ফ্রান্স ক্ষিপ্ত হয়ে পড়ে প্রাশিয়ার প্রতি এবং প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু এই সময় ফ্রান্স ছিল অপ্রস্তুত, অর্থাৎ ফ্রান্স সঠিকভাবে প্রস্তুত ছিল না। তবুও জনগণের চাপে পড়ে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই সুযোগটাই খুঁজছিলেন বিসমার্ক এবং এই সুযোগ তার হাতে চলে আসে। তাই তিনি বলেছিলেন যে প্রাশিয়ার লাল কাপড় দেখে ফরাসি ষাঁড় খেপে গেছে। তো যাই হোক, যুদ্ধ ঘোষণা হয় এবং 1870-এর 15ই জুলাই ফ্রান্স এবং প্রাশিয়ার যুদ্ধ বাধে, যা ইতিহাসে সেডানের যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধ শোচনীয়ভাবে এই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়, তৃতীয় নেপোলিয়ান পরাজিত হন এবং তিনি প্রাশিয়ার হাতে বন্দী হন। এই খবর যখন ফ্রান্সে যায় তখন ফ্রান্সের যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের অবসান ঘটে। কারণ তৃতীয় নেপোলিয়ান ফ্রান্সের দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই সাম্রাজ্যের অবসান ঘটে এবং সেখানে অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে একটা তৃতীয় প্রজাতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ফ্রান্স থেকে রাজতন্ত্র চিরতরে বিদায় নেয় এই সেডানের যুদ্ধের ভিতর দিয়ে। এবং সেডানের যুদ্ধের পর এখানে একটা সন্ধি স্বাক্ষরিত হচ্ছে। সন্ধিটির নাম হচ্ছে ফ্রাঙ্কফুর্ট সন্ধি। ফ্রাঙ্কফুর্টের সন্ধি হচ্ছে 1871-এর 10ই মে ফ্রান্সের সাথে প্রাশিয়ার সন্ধি হচ্ছে ফ্রাঙ্কফুর্ট সন্ধি। এবং এই সন্ধির ভিতর দিয়ে ফ্রান্সের হাতে যে জায়গাগুলো ছিল প্রাশিয়ার, যে বাডেন, উইটেনবার্গ, ডার্মস্টাট, মেডস, আলসাস, লোরেন, এই সব জায়গাগুলো সবই প্রাশিয়ার অধিকারে চলে আসে, জার্মানির অধিকারে চলে আসে। অর্থাৎ জার্মানির দক্ষিণ দিকটা যেটা ফ্রান্সের অধিকারে ছিল সেই জায়গাগুলো উদ্ধার করা যায় এবং জার্মানি ঐক্যবদ্ধ হয়। আবার এই ফ্রান্স ইতালির রোম দখল করে রেখেছিল, কারণ ইতালির রোম ছিল ক্যাথলিক ধর্মের পীঠস্থান এবং এই ক্যাথলিক ধর্মের রক্ষক ছিলেন মানে ফ্রান্স। তাই ফ্রান্সের অধিকারে ছিল রোম। রোম ফ্রান্সের অধিকারে থাকায় ইতালির ঐক্য সম্পূর্ণ হয়নি। তাই এই যুদ্ধে, অর্থাৎ সেডানের যুদ্ধে ইতালির ক্যাভুর তিনি সমর্থন করেছিলেন, সাহায্য করেছিলেন বিসমার্ককে। এবং যুদ্ধের শেষে ইতালি ফ্রান্সের কাছ থেকে রোম লাভ করে এবং ইতালির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয়। এদিকে জার্মানি তার দক্ষিণ দিকের অঞ্চলগুলি ফ্রান্সের কাছ থেকে লাভ করায় সমগ্র জার্মানি ঐক্যবদ্ধ হয় এবং সমগ্র জার্মানির একচ্ছত্র সম্রাট হিসেবে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম জার্মান সম্রাট, ঐক্যবদ্ধ জার্মান সম্রাট হিসেবে তিনি ঘোষিত হন। তিনি জার্মানির রাজ মুকুট মাথায় ধারণ করেন এবং জার্মানি ঐক্যবদ্ধ হয়। এই যে এখানে যে ফ্রাঙ্কফুর্ট যে সন্ধিটা হচ্ছে প্রাশিয়ার সাথে ফ্রান্সের সেডানের যুদ্ধের পর, সেই সন্ধিতে অনেকগুলো চুক্তি করা হচ্ছে। চুক্তিগুলো দেখো, ফ্রান্সকে $500 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে বলা হচ্ছে। রোম ইতালির অধিকারে চলে যাচ্ছে। প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট হচ্ছে এবং যে ভিয়েনা ব্যবস্থা হয়েছিল মেটার্নিকের নেতৃত্বে, শক্তি সাম্য নীতি, ক্ষতিপূরণ নীতি, ন্যায্য অধিকার নীতি, তার সমাধি রচিত হচ্ছে এই সন্ধির ভিতর দিয়ে। এবং ফ্রান্স এবং জার্মানির যে সীমানা, সেই সীমানাকে পুনর্মূল্যায়ন করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে। এবং এতদিন ইউরোপীয় রাজনীতির প্রাণকেন্দ্র ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস, কিন্তু এখন ইউরোপীয় রাজনীতির প্রাণকেন্দ্র হচ্ছে জার্মানির রাজধানী বার্লিন। অর্থাৎ প্রাণকেন্দ্র সরে ফ্রান্স থেকে চলে যাচ্ছে জার্মানিতে। এবং দ্বিতীয় যে ফরাসি সাম্রাজ্য তৃতীয় নেপোলিয়ান তৈরি করেছিলেন ফ্রান্সে, তারও অবসান ঘটছে। হ্যাঁ, এই জন্য ঐতিহাসিক টেলর বলেছিলেন যে সেডানের যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় রাজনীতি একটা নতুন ধরনের চরিত্র লাভ করেছিল, নতুন ধরনের চরিত্র। তাই টমসন এখানে বলেছেন, ঐতিহাসিক ডেভিড টমসন, যে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়েছিল, নতুন অনেক আশা আকাঙ্ক্ষা ইউরোপে জন্ম দিয়েছিল এবং তার পরিসমাপ্তি বা সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছিল 1870 সালের ভিতর দিয়ে। তা এই ছিল জার্মানির ঐক্য আন্দোলন, যেখানে প্রথম যে পর্ব রয়েছে সে পর্ব দেখাতে হবে এবং দ্বিতীয় পর্ব দেখাতে হবে। প্রথম পর্বে কি দেখাতে হবে না, জার্মানিতে কিভাবে হ্যাবসবার্গ বংশের রাজারা সেই জায়গা দখল করে রেখেছে এবং সেখানে ফরাসি বিপ্লব, নেপোলিয়ান বা কোড নেপোলিয়ান কিভাবে জার্মানিদেরকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দিচ্ছে। এখানে যে সর্ব জার্মানবাদ বা প্যান জার্মানিজম, বিভিন্ন কবি, ঐতিহাসিক, দার্শনিকদের হাত ধরে জার্মানি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, সেটা দেখাতে হবে। এখানে জেনা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠন বুরসেনশাফট
বা ম্যাজেনের উদ্যোগে জোলভ্রাইন, এই সমস্ত কিছু নিয়ে প্রথম পর্ব আলোচনা করে তারপর দ্বিতীয় পর্বে বিসমার্কের আবির্ভাব, বিসমার্কের নীতি কি ছিল, বিসমার্ক কিভাবে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন, কিভাবে 3টি যুদ্ধ করেছিলেন, ডেনমার্কের সাথে একটা যুদ্ধ 1866 সালে, 64 সালে, অস্ট্রিয়ার সাথে 1866 সালে অস্ট্রো প্রাশিয়ার যুদ্ধ, এবং 1870 সালে ফ্রান্সের সাথে ফ্রাঙ্কো প্রাশিয়ার সেডানের যুদ্ধ, এবং এই যুদ্ধগুলির ভিতর দিয়ে কিভাবে জার্মানির বিভিন্ন অঞ্চলগুলি তিনি একত্রিত করে উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ জার্মানিকে একসাথে ঐক্যবদ্ধ করেন। পুরো বিষয়টা ধাপে ধাপে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। তো এর যে অ্যান্সার শিট আছে সেই অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল? অথবা আসতে পারে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো, অথবা আসতে পারে রক্ত লোহনীতি দ্বারা বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। মূল প্রশ্ন জার্মানির ঐক্য আন্দোলন। 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, কিভাবে উত্তর লিখবে দেখো। ফরাসি বিপ্লবের সময় ইতালির মতো জার্মানিও ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। জার্মানি এই সময় অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশীয় শাসকদের অধীনে পবিত্র রোমান সাম্রাজ্য নামে 300টি ক্ষুদ্র বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল। জার্মানির এই অবস্থাকে একটি দৈব আদিষ্ট বিশৃঙ্খলা বা একটি চমৎকার মোজাইক বলে বর্ণনা করা হয়। জার্মানির এই চরম সংকটের দিনে ফরাসি বিপ্লব ও নেপোলিয়ন জার্মানির ইতিহাসে এক নবযুগের সূচনা করে। জার্মান কবি, সাহিত্যিক, দার্শনিক যেমন ক্লেপস্টক, বার্জার, কান্ট, হেগেল, ফিক্টে, সেনেগেল প্রমুখ ফরাসি বিপ্লবের স্বাধীনতা, সাম্য, জাতীয়তাবাদের আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত হন। নেপোলিয়ন 300টি রাজ্যের পরিবর্তে জার্মানিকে অপেক্ষাকৃত বৃহৎ 39টি রাজ্যে পরিণত করেন এবং এই 39টি রাজ্যকে নিয়ে তিনি কনফেডারেশন অব দি রাইন বা রাইন রাষ্ট্রসংঘ নামে একটি রাষ্ট্র সমবায় গড়ে তোলেন। নেপোলিয়ন কোড নেপোলিয়ন প্রবর্তন করে জার্মান জনগণের মনে ঐক্যের স্বাদ এনে দেন। লিপসন বলেন, ইতিহাসের পরিহাস এই যে নেপোলিয়ানই আধুনিক জার্মানির ভিত্তি রচনা করেন। এই সময় জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক এবং বিভিন্ন কবি, সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিক এক অখণ্ড জার্মান জাতীয়তাবাদ, যাকে বলা হচ্ছে প্যান জার্মানিজম, এর তথ্য প্রচার করে জার্মানিতে এক নব চেতনার সঞ্চার করে। এর প্রভাবে জার্মানির সর্বত্র সাহিত্য, দর্শন, ইতিহাস, সঙ্গীত ও শিল্পকলায় এক নব জাগরণের সূচনা হয়, যা পরবর্তীকালে জার্মান জাতীয়তাবাদের সূচনা করে। ফিক্টে, কান্ট, হেগেল, স্টাইন, বোহেমার, হাইনে, ঐতিহাসিক সাইবেল, হ্যাসার, উইলম্যান, ডাউলম্যান, ড্রায়সন, অর্থনীতিবিদ লিস্ট প্রমুখের রচনা জার্মানির জাতিসত্তার বিকাশ ঘটায়। জেনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুডেনের প্রভাবে ছাত্ররা বুরসেন সাপটেন নামে এক গুপ্ত সমিতি স্থাপন করে। এর উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারা প্রচার করা। 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মাজেন এর উদ্যোগে প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত জোলভ্রাইন নামক শুল্ক সংঘ জার্মানির ঐক্য আন্দোলনের গতিকে সুদৃঢ় করে। তো এই প্যারাটায় একটু বড় হলেও এই প্যারাতে সমগ্র বিষয়টা দেওয়া হয়েছে। জার্মানির ঐক্য আন্দোলনের যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বে কিভাবে নেপোলিয়ান থেকে শুরু করে ফরাসি বিপ্লব, প্যান জার্মানবাদ বা বিভিন্ন ঐতিহাসিক দার্শনিকদের অবদান, এবং জেনা বিশ্ববিদ্যালয়ের বুরসেন সাপটেন, এবং এখানে প্রাশিয়ার উদ্যোগে জোলভ্রাইন, এই সমস্ত সংগঠনগুলি কিভাবে জার্মানির ঐক্য আন্দোলনের যে ভিত রচনা করেছিল, সব কিছু দিয়ে প্রথম পর্ব, জার্মানির ঐক্য আন্দোলনের প্রথম পর্ব আলোচনা করা হলো এই প্যারাতে। প্যারা করে এবার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে বিসমার্কের সময় থেকে। দেখো, 1861 খ্রিস্টাব্দে চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামের মৃত্যু হলে তার ভ্রাতা প্রথম উইলিয়াম প্রাশিয়ার সিংহাসনে বসেন। তিনি প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য সাধনে পক্ষপাতী ছিলেন। এই সময় 1862 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অটো ভন বিসমার্ক নামে এক ধুরন্ধর রাজনীতিবিদ প্রাশিয়ার প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নবযুগের সূচনা হয়। তিনি ছিলেন গোড়া, রক্ষণশীল ও প্রতিক্রিয়াশীল। গণতন্ত্র, বিপ্লব ও উদারনীতির প্রতি তার বিদ্বেষ ছিল সীমাহীন। তিনি বাস্তব রাজনীতিবিদ ছিলেন, রিয়েল পলিটিকে বিশ্বাস করতেন। অধ্যাপক হ্যাজেন বলেন যে তার কাছে ন্যায় নীতি ছিল গৌণ এবং বাস্তব কূটনীতি ছিল আসল। বিসমার্কের নীতি ও আদর্শকে 3 ভাগে ভাগ করা যায়। 1. বিসমার্ক রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনেই সমগ্র জার্মানি ঐক্যবদ্ধ হবে, এটাই হলো ইতিহাসের নির্দেশ। 2. গণতন্ত্র বা কোনো রকম গণতান্ত্রিক পদ্ধতির প্রতি তার কোনো আস্থা ছিল না। প্রাশিয়ার আইনসভার
তিনি ঘোষণা করেন যে বক্তৃতা বা ভোটের মাধ্যমে নয়, রক্ত ও লৌহ নীতির দ্বারাই জটিল সমস্যাদের সমাধান হবে। তিনি উপলব্ধি করেন যে কেবল সামরিক শক্তির দ্বারাই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা সম্ভব, অন্য কোনো পথে নয়। এজন্য তিনি প্রাশিয়ার পার্লামেন্টকে উপেক্ষা করে বিভিন্ন প্রকার কর আদায়ের মাধ্যমে সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করেন। প্রকৃতপক্ষে সামরিক শক্তির সাহায্যেই তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। 1864 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে এই 6 বছরের মধ্যে 3টি যুদ্ধের দ্বারা তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এই 3টি যুদ্ধ হলো: 1 ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, 2 অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ এবং 3 ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধগুলো এবার ডিটেলসে পরে আলোচনা করতে হবে, এক একটা প্যারাতে এক একটি যুদ্ধ নিয়ে। প্রথমে ডেনমার্কের সাথে যুদ্ধ, দেখো প্যারা করে। ডেনমার্কের সাথে যুদ্ধ 1864। সেলেজুইক ও হলস্টাইন সমস্যাকে কেন্দ্র করে ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার প্রথম যুদ্ধ শুরু হয়। পরাজিত ডেনমার্ক ভিয়েনা চুক্তি অক্টোবর 1864 দ্বারা সেলেজুইক ও হলস্টাইনের উপর থেকে সব দাবি ত্যাগ করে এবং এই দুটি স্থানের উপর প্রাশিয়া ও অস্ট্রিয়া যৌথ কর্তৃত্ব স্বীকৃত হয়। তবে অচিরেই স্থান দুটির উপর কর্তৃত্ব নিয়ে প্রাশিয়া অস্ট্রিয়ার মধ্যে বিরোধ বাধে। শেষ পর্যন্ত গ্যাস্টিনের সন্ধি 1865 দ্বারা প্রাশিয়া সেলেজুইক এবং অস্ট্রিয়া হলস্টাইন লাভ করে। গ্যাস্টিনের সন্ধি ছিল সাময়িক যুদ্ধবিরতি মাত্র। বিসমার্কের মতে এই সন্ধি ছিল ফাটলের উপর কাগজের প্রলেপ। অধ্যাপক এস.জে.পি. টেলর বলেন যে এই চুক্তির মধ্যে সীমাহীন বিবাদের বীজ নিহিত ছিল, কারণ এমনভাবে এই চুক্তির শর্তাদি স্থির করেছিলেন যাতে অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার বিরোধ বাধে। প্যারা করে এবার দেখো অস্ট্রিয়ার সাথে যুদ্ধ, অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ 1866। বিসমার্ক জানতেন যে জার্মানির ঐক্যের জন্য অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, তাই তিনি যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এবং ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়াকে মিত্রহীন করতে সচেষ্ট হন। বিয়ারিৎসের গোপন চুক্তি 1865-র মাধ্যমে স্থির হয় যে এই যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন নিরপেক্ষ থাকবেন এবং বিনিময়ে ফ্রান্স জার্মানির কিছু ভূখণ্ড লাভ করবে। গ্যাস্টিনের চুক্তিভঙ্গের অজুহাতে 1866 14 জুন বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধ মাত্র 7 সপ্তাহ স্থায়ী হয়েছিল। এই যুদ্ধ 7 সপ্তাহের যুদ্ধ বা 7 উইক ওয়ার বা শ্যাডোয়ার যুদ্ধ বা ব্যাটেল অফ শ্যাডোয়া বা কনিগ্রাৎসের যুদ্ধ, ব্যাটেল অফ কনিগ্রাৎস নামে পরিচিত। দেখো এই যুদ্ধের অনেকগুলো নাম রয়েছে। এই যুদ্ধে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হয়। প্রাশিয়ার সেনাপতিরা ভিয়েনা দখলে উদ্গ্রীব হলেও বিসমার্ক তা হতে দেননি। তিনি অস্ট্রিয়ার সঙ্গে সমঝোতায় আসেন এবং প্রাগের সন্ধি 23 আগস্ট 1866 দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে। সন্ধি শর্তানুসারে 1815 খ্রিস্টাব্দে গঠিত জার্মান রাষ্ট্রসংঘের বিলুপ্তি ঘটে। হ্যানোভার, হেসি, ক্যাসেল ও সেলেজুইক হলস্টাইন প্রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। প্রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মান রাষ্ট্রসংঘ গঠিত হয় এবং ইতালি ভেনেশিয়া লাভ করে। এর পরের প্যারা দেখো ফ্রান্সের সাথে যুদ্ধ, এটি শেষ যুদ্ধ ছিল বিসমার্কের। ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ 1870। শ্যাডোয়ার যুদ্ধের ফলে উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু দক্ষিণ জার্মানির ঐক্য তখনও বাকি ছিল। দক্ষিণ জার্মানির বাডেন, উইটেনবার্গ, ডার্মস্টাড প্রভৃতি ক্যাথলিক রাজ্যগুলি ফরাসি রাজ তৃতীয় নেপোলিয়ানকে তাদের রক্ষাকর্তা বলে মনে করত। সুতরাং দক্ষিণ জার্মানির এই রাজ্যগুলিকে প্রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ করতে গেলে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ অপরিহার্য ছিল। ফ্রান্সের সঙ্গে যুদ্ধ অনিবার্য জেনে বিসমার্ক যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এবং ফ্রান্সকে ইউরোপীয় রাজনীতি ক্ষেত্রে বিচ্ছিন্ন করতে সচেষ্ট হন। এই সময় স্পেনের সিংহাসনের উত্তরাধিকার প্রশ্ন নিয়ে এক গোলযোগের সূত্রপাত হয় এবং এরই ফলে ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ শুরু হয়। এমস টেলিগ্রামের সূত্র ধরে অপ্রস্তুত ফ্রান্স 1870-এর 15 জুলাই প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নির্বান্ধ ফ্রান্স সেডানের যুদ্ধে 1 সেপ্টেম্বর 1870 চূড়ান্তভাবে পরাজিত হয় এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান স্বয়ং বন্দী হন। এই পরাজয়ের সংবাদ ফ্রান্সে পৌঁছানো মাত্র সেখানে ব্যাপক বিদ্রোহ শুরু হয়। দ্বিতীয় সাম্রাজ্যের অবসান ঘটিয়ে ফ্রান্সে পুনরায় প্রজাতন্ত্র অর্থাৎ তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 4 সেপ্টেম্বর 1870। 1871-এর 10 মে ফ্রাঙ্কফুর্ট সন্ধি, পিস অফ ফ্রাঙ্কফুর্ট এর দ্বারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটে। সন্ধির শর্তানুসারে দক্ষিণ জার্মানি প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। ফ্রান্স প্রাশিয়াকে মেডস ও আলসাস লোরেন ছেড়ে দিতে বাধ্য হয়। ফ্রান্স প্রাশিয়াকে $500 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হয়। রোম থেকে ফরাসি সেনা প্রত্যাহৃত হয় এবং রোম ইতালির অন্তর্ভুক্ত হয়। প্রাশিয়া রাজ প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন। এরপরে দেখো একটা উপসংহার দেওয়া হয়েছে, শেষ প্যারা এটি মূল্যায়ন। ইউরোপের ইতিহাসে সেডানের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধের ফলে ভিয়েনা ব্যবস্থার সমাধি রচিত হয়। ফ্রান্স জার্মানির সীমানা সংশোধিত হয়। ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং জার্মানির ঐক্য সম্পন্ন হয়।
দীর্ঘ 200 বছর ধরে প্যারিস ছিল ইউরোপীয় রাজনীতির প্রাণকেন্দ্র। এই যুদ্ধের ফলে ইউরোপীয় রাজনীতির প্রাণকেন্দ্র প্যারিস থেকে বার্লিনে স্থানান্তরিত হয়। এই যুদ্ধের দ্বারা ইতালি ও জার্মানির রাজনৈতিক ঐক্য সম্পন্ন হয়। যুদ্ধের পর দক্ষিণ জার্মানির রাজ্যগুলি ও আলসাস লোরেন উত্তর জার্মানির সঙ্গে যুক্ত হয়। 1870-এর 18ই জানুয়ারি ভার্সাই রাজপ্রাসাদে প্রাশিয়া রাজ প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হিসেবে ঘোষিত হন। অধ্যাপক এস.জে.পি. টেলর বলেন যে সেডানের যুদ্ধের পর ইউরোপীয় রাজনীতি নতুন চরিত্র ধারণ করে। এই উক্তির মধ্যে কোনো বাহুল্য নেই। বস্তুত এই সময় থেকেই ইউরোপীয় রাজনীতিতে যেসব পরিবর্তনের সূচনা হয় তা পরবর্তী ইতিহাসকে নানাভাবে প্রভাবিত করে। অধ্যাপক ডেভিড টমসন বলেন যে 1848 খ্রিস্টাব্দে আশা আকাঙ্ক্ষাই 1870 খ্রিস্টাব্দে পূর্ণতা পায়। এই ছিল বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন। যেভাবেই প্রশ্ন পড়ুক না কেন জার্মানির ঐক্য আন্দোলন, তার অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।